আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। টেস্ট প্রিপারেশন মাস্টার উইকের আজকে সর্বশেষ বাংলা ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে রয়েছি আমি, তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর, তোমাদের মোহাম্মদ শাহিনুল ইসলাম শাকিল স্যার। আমি সবাইকে তাড়াতাড়ি অনুরোধ জানাবো, তোমরা সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও ক্লাসে। আমরা খুব শীঘ্রই ক্লাসে চলে যাবো ইনশাআল্লাহ। তো সবাইকে একটু তাড়াতাড়ি ক্লাসে চলে যাওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, কেমন? ওকে, যা। আচ্ছা, আমাদের সাথে কিন্তু অনেকে যুক্ত হয়ে গিয়েছে অলরেডি। তোমরা যারা যারা দেখতেছো ঠিক মতো আমাকে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা একটু করে জানাই দিবা। তোমাদের কাছের কোনো বন্ধু বান্ধব থাকলে অবশ্যই তো মেনশন করবা, কেমন? একটু একটু মেনশন করে দাও, একটু মেনশন করে দাও, একটু তাড়াতাড়ি মেনশন করে দাও ভাইয়া। তোমরা যারা দেখতেছো আমাকে, তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু করে মেনশন করে দাও। ওকে ওকে, আজকে আমরা আলোচনা করব। ওকে, ডান। আমি একটু শেয়ার করে দিই ক্লাসটা, তোমরা একটু শেয়ার করে দাও। আচ্ছা, আমাদের সাথে অলরেডি অনেকে যুক্ত হয়ে গিয়েছে মাশাআল্লাহ। পূজাদে রয়েছে, পরশমণি রয়েছে, আসসালামু আলাইকুম সালাম জানিয়েছেন, আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। পূজাদে ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই পূজা এখন শোনা যাচ্ছে কিনা দেখো। হারুন রয়েছে, সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ফরহাদিয়া প্রভা রয়েছে, সালাম জানিয়েছে ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আমাদের খুব পরিচিত মুখ এগুলো, পূজা, তারপর হচ্ছে প্রভা, তারপর হচ্ছে পরশমণি, তারপর হচ্ছে তোমার স্মৃতি, সময় আসলাম স্মৃতি। তোমরা যেখান থেকে দেখতেছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আমরা আজকে আলোচনা করব বাংলা সাহিত্যের বিখ্যাত কবিতা, যেটাকে রবীন্দ্রনাথ ঠাকুরের অমর কীর্তি কিংবা অমর সৃষ্টি বলা হয়। অমর সৃষ্টি বলা হয় কিংবা অমর কীর্তি বলা হয়। এই জিনিসটাকে নিয়ে আমরা আলোচনা করব আজকে, এবং এমন প্রত্যেকটা লাইন টু লাইন আমরা ব্যাখ্যা করে পড়বো, যাতে তোমাদের এই এই প্রশ্ন থেকে, অর্থাৎ এই অধ্যায় থেকে যত প্রশ্ন আসবে, যত সিকিউ, যত এমসিকিউ আসবে, তোমরা সবগুলো ইনশাআল্লাহ পারবা। তো তোমাদের সেই জন্য কি করতে হবে ভাইয়া? ক্লাসটা শেয়ার করতে হবে, যথেষ্ট পরিমাণে মেনশন করতে হবে। তোমরা আশা করি করে ফেলছো এতক্ষণে। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। নুসরাত জাহান নওরিন রয়েছে, রিপন চক্রবর্তী রয়েছে, মরিয়ম আক্তার মারিয়া রয়েছে। আচ্ছা, আমাদের প্রভা কিন্তু অলরেডি চলে যাচ্ছে। আচ্ছা, এরপর আসো, ওয়ালাইকুম আসসালাম, রাফিয়া রয়েছে। আচ্ছা, তোমরা গত ক্লাসটা যথেষ্ট এনজয় করেছো, আজকেও দেখি। আজকে যদিও এরকম এন্টারটেইনমেন্ট নাই আমাদের ক্লাসে, কারণ হচ্ছে এটা একটা ট্র্যাজেডি মূলক বলতে পারো, তবে ট্র্যাজেডি না, ধরতে গেলে একটা রূপক শ্রেণীর দিক থেকে ট্র্যাজেডি মূলক একটা কবিতা, কিন্তু আসলে এটা বাস্তবে ট্র্যাজেডি মূলক কবিতা না। একটু শেয়ার করে দাও ভাইয়া। তোমরা যারা শেয়ার করবে, আমাদের হয়তো আগামী উইকে তোমরা কিন্তু পুরস্কার পাচ্ছ। টেস্ট পরীক্ষা নিব আমরা, মানে এই যে মাস্টার উইকে যে টেস্ট প্রিপারেশনে যে পরীক্ষা হবে, সেগুলো আগামী ক্লাসে বা আগামী সপ্তাহে হবে। তখন সেখান থেকে নির্ধারণ করবো আমরা যারা যারা ক্লাস সর্বোচ্চ শেয়ার করেছে। প্রত্যেক টিচারের একটা বোর্ড থাকবে, এই যে স্টুডেন্টটা হয়তো ক্লাস শেয়ার করেছে, এরা সর্বোচ্চ শেয়ার করেছে, সর্বোচ্চ মেনশন করেছে, প্রত্যেকটা ভিডিও শেয়ার করেছে, তাদেরকে কিন্তু আমরা স্মার্টফোন, স্মার্ট ওয়াচ কিংবা ওই যে 30টি টি শার্ট আমরা গিফট করব। তো তোমরা সবাই আশা করি এতক্ষণে শেয়ার করে দিয়েছো, আমি জানি না, একটু শেয়ার করো। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তোমরা শেয়ার করতে থাকো, আজকে দামাকা ক্লাস হতে যাচ্ছে। দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ সোনারতরী কবিতা। সোনারতরী কবিতাকে বলা হয় সোনার শব্দের অর্থ হচ্ছে ভাইয়া, এখানে আমরা মনে করবো তোমার সৃষ্টিকর্ম, তরী শব্দের অর্থ ইতিহাস কিংবা মহাকাল, অর্থাৎ সৃষ্টিকর্মের ইতিহাস বলতে পারি আমরা, কেমন? দেখুন, লেখক পরিচিতি আমরা পড়বো না, কারণ লেখক পরিচিতি পড়তে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে। তো সেজন্য আমরা এটা স্কিপ করবো আপাতত। এখানে ওনার কাব্যগ্রন্থ থেকে শুরু করে এগুলো আমরা সবগুলো কিন্তু যেটা পেইড ব্যাচ রয়েছে, ওখানে কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়েই কিন্তু একটা ক্লাস দিই। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো তুমি কিভাবে রাখবা, অ্যাডভান্স ব্যাচে যারা রয়েছে তাদের আর কি। তারপর হচ্ছে কাজী ইসলামের উপন্যাসগুলো তুমি কিভাবে রাখবা, তারপর হচ্ছে তোমার প্রবন্ধ, উপন্যাস, কাব্যগ্রন্থ, এগুলো মনে রাখার বিভিন্ন টেকনিক আমরা অ্যাপ্লাই করে দিই তোমাদের জন্য, কেমন? দেখো এবার তাহলে আমরা প্রথমে দেখি সোনারতরী কবিতা পড়ে তুমি কি জানতে পারবা। সোনারতরী কবিতা পড়ার পর, সোনারতরী কবিতা পড়ার পর দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কবিতার মূল ভাব তুমি লিখতে পারবা, মানে এই কবিতায় খুবই মূল কি বলতে চেয়েছেন এই জিনিসটা তুমি জানতে পারবা। দেন হচ্ছে এই কবিতায় যে জীবন দর্শন প্রতিফলিত হয়েছে, অর্থাৎ মানুষের জীবনের সাথে যে কবিতা একদম সম্পৃক্ত, সেই জিনিসগুলো তুমি এখানের মধ্যে দেখতে পাবা।
সোনার দানের সম্ভার নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ আশাহত কৃষকের মর্ম বেদনার কারণ তুই জানতে পারবো। আচ্ছা দেখো ভাই, আমরা তাহলে এই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করবো এখন একদম সিম্পল ভাবে। তোমরা বই তো খুলে ফেলো সবাই ভাইয়া, এবং আজকেও পোস্ট হবে, সুন্দর করে নোট করাবো, নোটগুলো পোস্ট করবা কেমন? তা কে কে আছো দেখি আমি একটু করে, কে কে আছো তোমরা? তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ফলাফান কি এখনো শেয়ার করেন? এখানে 11টা মাত্র শেয়ার হয়েছে, এখানে অনেকে রয়েছে কিন্তু শেয়ার 11টা কেন? দেখো 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 দেখো, এটা হচ্ছে মাত্রা বৃত্তছন্দের একটা কবিতা। কোন ছন্দ ভাইয়া? মাত্রা বৃত্তছন্দের একটা কবিতা, এবং এখানে 8+5 মাত্রা রয়েছে। আমি তোমাদেরকে যদি মাত্রাগুলো একটু করে দেখাই, তোমরা হয়তো এখন পারবা না, তারপর আমি চেষ্টা করব পরে শেষে ক্লাস শেষে দেখানোর জন্য। আমরা সরাসরি কবিতায় চলে যাচ্ছি। দেখো, গগনে গর্জে মেঘ ঘন বর্ষা। কবি এখানে কি বোঝাতে চাচ্ছে? এই কবিতায় মূলত আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি যে মনে করো অনেক বছর ধরে সাহিত্যকর্ম রচনা করেছেন, উপন্যাস, কাব্যগ্রন্থ, তার জীবন দশায় তিনি যা যা লিখেছেন, শেষ বয়স শেষে বুঝতে পারেন এগুলো যদি ইতিহাস কিংবা মহাকালের মধ্যে তুলে দিতে না পারে, তাহলে এগুলো সবগুলো বিলীন হয়ে যাবে। সেজন্য তিনি এই যে সাহিত্যকর্ম যেগুলো করেছে সবগুলো একটা তরী কিংবা নৌকা কিংবা মহাকালে ইতিহাসে তিনি এগুলোকে জায়গা করে দিয়েছেন। আজকে সেই নৌকা, সেই আমাদের এখানে সেই তরী আমাদের এখানে আসছে, তোমাদের বাড়িতে গেছে, প্রত্যেকের ঘরে ঘরে আজকে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক, বিভিন্ন সবকিছু তোমরা পড়তেছো। আচ্ছা, সাকিব হাসান রয়েছে, সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। শাকিল স্যার কেন আছেন কে বলছে? আচ্ছা, একটা আরবি নাম কল্লু নাফসিন, এখানে কি বলছে জানি না, যাক আমি আরবি করতে এরকম জবসার আরবি করতে পারি না। দেখো স্যার, এখানে সর্বপ্রথমে যদি বলা হয় সোনাত্তরী কবিতায় কোন ঋতুর চিত্র ফুটে ওঠে, তখন তুমি বলবা বর্ষা ঋতুর চিত্র ফুটে ওঠে। কারণ ফকরে বলেছে গগনে গর্জে মেঘ ঘন বর্ষা, বর্ষা বলে দিয়েছে, একটা পেলাম। তাহলে ভালো করে খেয়াল করো, গগন শব্দের অর্থ হচ্ছে আকাশে, গগন শব্দের অর্থ হচ্ছে আকাশে। এখানে তোমাকে খেয়াল রাখতে হবে ভাইয়া, এই কবিতাটা হচ্ছে রূপক শ্রেণীর একটা কবিতা। রূপক শ্রেণী, রূপক শ্রেণী বুঝো, মানে এটার অর্থ একরকম মূল অর্থ, কিন্তু আসলে কবি জীবন দর্শন হিসেবে এখানে আরেকটা অর্থ বুঝিয়েছে। বুঝাতে পেরেছি? আচ্ছা আচ্ছা, এরপর দেখো, গগনে গর্জে মেঘ ঘন বর্ষা, অর্থাৎ আকাশে গর্জে শব্দের অর্থ হচ্ছে তোমরা জানো গর্জন করে, কি করে? গর্জন করে, গর্জন করে। মেঘ, মেঘ মানে মেঘ, ঘন বর্ষা, প্রচুর বর্ষাকাল। এখানে আসলে বর্ষা মানে জীবনের শেষ সময়কে বোঝানো হয়েছে, বুঝছো? রূপক শ্রেণীতে জীবনের কি বোঝানো হয়েছে? শেষ সময়কে বোঝানো হয়েছে। কুলে একা বসে আছি নাহি বর্ষা, কুলে একা বসে আছি নাহি বর্ষা, অর্থাৎ আমার কোনো বর্ষা নাই। মনে করো আমি জিনিসটা যদি তোমাদেরকে একটু বুঝাই, দেখো মনে করো এটা একটা নদী, বা নদীর কূলে কিংবা নদীর মাঝখানে একটা দ্বীপের মধ্যে একটা কৃষক ধান চাষ করেছে এখানে। তো এখন চারপাশে স্রোত, তিনি যাইতে পারতেছে না, বুঝছো? তখন তিনি এই যে এখানের মধ্যে গগনে মেঘ গর্জন, তিনি এখানের মধ্যে আটকা পড়েছে, কোথাও যেতে পারতেছে না, আমার কোনো ভরসা নাই। কিন্তু এটা যদি আমরা রূপক হিসেবে দেখি ভাইয়া, কি হয়? ফর এক্সাম্পল, তোমাকে যদি মনে করো তোমার জীবনের শেষ সময় চলে আসছে, এখানে বর্ষাকাল জীবনের শেষ সময় হিসেবে তুমি ধরে নাও, কেমন? তোমার জীবনের যখন শেষ সময় চলে আসবে, তোমার কোনো ভরসা নাই, তোমার কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো বৈদ্য তোমাকে বাঁচাইতে পারবে না, কারণ তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তখন তোমার আসলে কোনো ভরসা নাই। তো এখানে কিন্তু হয়তো আক্ষরিকত্ব যদি তুমি দেখো, কবি হয়তো নদীর মাঝখানে আছে, সেই জন্য কোনো ভরসা নাই যে তুমি অর্থাৎ কবি যে ফসলগুলো ওই পারে নিয়ে যাবেন। কিন্তু এটা রূপকত্ব কবি বোঝাচ্ছে যখন তোমার শেষ সময় আসবে, তখন তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। এই যে নাহি বর্ষা, আমার কোনো ভরসা নাই। রাশি রাশি বাড়া বাড়া ধান কাটা হলো সারা, সারা শব্দের অর্থ শেষ। এখানে শেষ, সারা শব্দের অর্থ কি? শেষ, শেষ। তাহলে এখানে আরেকটা জিনিস আসতে পারে, রাশি রাশি এটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে, এটা লিখে ফেলো। রাশি রাশি এটা ব্যবহার করা হয়েছে আধিক্যার্থে। কোন অর্থে? আধিক্যার্থে ব্যবহার করা হয়েছে, মানে অধিক পরিমাণে। দান, বাড়া বাড়া, ধান, দান শব্দের অর্থ হচ্ছে এখানে বোঝানো হয়েছে কবির যে সৃষ্টি কর্মগুলো রয়েছে সেগুলোকে, সৃষ্টিকর্মগুলোকে রয়েছে, কেমন? সারা মানে শেষ। তাহলে এবার আমি আক্ষরিকত্ব বলি, রূপকত্ব বলি। আক্ষরিকত্ব হচ্ছে কবি অনেকগুলো ধান চাষ করেছে দ্বীপের মাঝখানে বা নদীর কূলে,
আজকে ধান কাটা শেষ হয়েছে, কেমন? ধান কাটা হলো সারা, ভাড়া ভাড়া শব্দ ধান রাখার পাত্র, কেমন? ধান কাটা শেষ হয়েছে, কেমন? এতটুকু বলেছে। কিন্তু যদি তুমি যদি রূপকত্ব দেখো তখন সেক্ষেত্রে এখানে কবি বোঝাতে চাচ্ছে সারা জীবন ধরে কবি যা করেছে সবকিছু করা শেষ হয়েছে, এখন কবি কি করবে দেখো। বরা নদী কুর দ্বারা, এখানে কে রাখতে হবে? নদীকে কবি কিসের সাথে তুলনা করেছে? কুরের ধারার সাথে তুলনা করেছে। কুর চিনা? কুর, তোমরা যখন সেলুনে যাও তখন একটা ব্লেড দিয়ে তোমাদেরকে এভাবে এভাবে করে, ওটাকে বলা হয় যে কুর, ওটাকে কি বলা হয়? কুর। তো এই যে কবি কুরের কথা বলা হচ্ছে, বরা নদী কুর দ্বারা, বরা নদী কুর দ্বারা, ওকে, বরা নদী কুর দ্বারা খর পরশা, খর পরশা শব্দের অর্থ হচ্ছে স্যার বর্ষার মতো দাঁড়ালো। কুর দ্বারা শব্দের অর্থ হচ্ছে কুরের মতো দাঁড়ালো, আর খর পরশা শব্দের অর্থ হচ্ছে বর্ষার মতো দাঁড়ালো, দাঁড়ালো। কালকে তোমরা তো আবার ওই যে যেগুলো পড়াইছি অপরিচিত গল্পের কিছু কিছু কাট কাট করে ভাইরাল করে দিয়েছো, যাক। এরপর দেখো, অর্থাৎ কবি বুঝাতে চাচ্ছে মানে এই যে কবি নদীর মাঝখানে যে আটকা পড়ে সেখানের মধ্যে তার স্রোত যেগুলো ছিল, স্রোতগুলো কুরের মতো দাঁড়ালো। আমি যদি পা দিই কিংবা আমি যদি এখানের মধ্যে নামি তাহলে আমাকে হয়তো বেশি নিয়ে চলে যাবে, এমন দাঁড়ালো। কুরেরকে অর্থাৎ নদীর যে স্রোত সেটাকে কুরের ধারার সাথে তুলনা করেছে, খর বর্ষার সাথে তুলনা করেছে, মানে বর্ষার দাঁড়ালো। বর্ষা কি ভাইয়া? বর্ষা হচ্ছে এমন একটা অস্ত্র যেখানে দুই পাশে হচ্ছে তীক্ষ্ণ, মাঝ সামনে হচ্ছে সুর, অর্থাৎ তোমাকে একদম গুতাই দিলে, তোমাকে যদি ঢুকাই দেয় তোমার অবস্থা একদম খারাপ হয়ে যাবে, সুরের মতো আর কি, ওটাকে বলা যায় বর্ষা। এরপর দেখো, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, অর্থাৎ আমি ধান কাটতেছি ঠিক সেই সময় বর্ষা চলে আসছে। এখানে কাটিতে কাটিতে এটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে পরীক্ষা আসতে পারে, তুমি লিখবা ভাইয়া নিরন্তর, নিরন্তর, নিরন্তর অর্থে। কোন অর্থে? নিরন্তর অর্থে। নিরন্তর মানে কি? আমি কোন একটা জিনিস করতেছি ঠিক ওই মুহূর্তে চলে আসছে, ওটাকে বলা হয় যে নিরন্তর। মানে অন্তর শব্দ হচ্ছে শেষ, মানে শেষ হয় নাই কোনো, এই অর্থে। বুঝাতে পেরেছি? তাহলে আমরা একটু এলো বর্ষা, বর্ষা মানে আমি তোমাদেরকে জীবনের শেষ সময় হিসেবে আপাতত ধরে নিতে বলেছি, তাহলে এবার তোমরা ধরে নাও। তাহলে দেখো তোমার জীবনের শেষ সময় কখন আসবে ভাইয়া তুমি বলতে পারো? আজকে যে তুমি আমার ক্লাস করতেছো, কালকে যে তুমি আমার ক্লাস করতে পারবা, এটার গ্যারান্টি আমিও দিতে পারবো না, তুমিও দিতে পারবে না। কারণ আজকে ঘুমানোর সময় তুমি ঘুম থেকে তো কালকে নাও উঠতে পারো, রাত্রের মধ্যেই তুমি মারা যাইতে পারো। মানুষের বিশ্বাস আছে? কত মানুষ মারা যায় আমরা কি মনে রাখি? হ্যাঁ, তুমি মরে যাও আজকে, হয়তো তোমার জন্য তোমাকে যে মানুষটা ভালোবাসতো, তোমাকে যে মানুষটা একদম খুব প্রাণপণে তোমাকে ভালোবাসতো, হয়তো তুমি চলে গেলে তার হৃদয় কিছুদিনের জন্য থমকে যাবে, কিন্তু সময় থমকে যাবে না। তার হৃদয় মনে হবে ওই মানুষটা ছাড়া যেন আমার হৃদয় কেন, আমার জীবন যেন চলছে না, এরকম তোমার মনে হবে। কিন্তু সময় সবকিছু ভুলিয়ে দিতে ভালোবাসে। আর ভুলে যাওয়া এটাও একটা মানুষের মহৎ গুণ। যে মানুষ ভুলতে পারে না সে মানুষ বেশি কষ্ট পায়, বিশেষ করে ছেলেরা। ছেলেরা দেখবা কোন একটা ভালোবাসা বা রিলেশনে যাওয়ার পর তখন দেখবা ব্রেকআপ হয়, তখন ওই ছেলেটা আসলে ভুলতে পারে না। তো মেয়েরা কিন্তু ভুলে যায়, তো তাই সেই জন্যই ছেলেটা বেশি কষ্ট পায়। আমি একটু করে ফরাই, এখন তোমরা বলো যে ভাইয়া তাহলে ফরাই ভুলে গেলে তো মনে হয় এটা আমাদের জন্য ভালো না, তোমরা হয়তো এটা মনে করতে পারো। আমি তোমাদেরকে বলি, তুমি মনে করো তোমার একদম খুব কাছের কেউ একজন মারা গেছে, বাবা মা, দাদা দাদি, নানা নানি। এখন তুমি প্রথম যে কষ্টটা বা প্রথম দিন তাদেরকে দাফন কাফন করা পর্যন্ত, তো তুমি যদি এই কষ্ট যদি সারা জীবন পাও ভাইয়া তুমি বাঁচতে পারবা? কিন্তু দেখো একদিন যায় আমাদের কষ্টটা একটু লাঘব হয়, এরপরে আর একটু লাঘব হয়, এমন করতে করতে এখন আমাদের সেগুলোর মাথায় আসে না। কত মানুষ মারা যাচ্ছে এগুলো আমাদের। তো এই যে ভুলে যাওয়া এটা একটা মহৎ। তো তোমাদের বলতে হবে ভাই ওর চিন্তা মাথা থেকে ফেলে দাও, চলে গেছে চলে যাক। এখানে বলছে কাটতে কাটতে ধান এলো বর্ষা, অর্থাৎ আমি ধান কাটতেছি ঠিক সেই মুহূর্তে আমার তোমার কি ওই যে বর্ষা জীবনের শেষ সময় চলে আসছে। এই যে আমরা প্রতিদিন পড়ালেখা করতেছি, এটা করতেছি, ক্যারিয়ারের গঠন করতেছি, কিন্তু আমরা মৃত্যুর কথা ভুলে গিয়েছি। কবিও ভুলে গিয়েছে, কবি বলছে আমি সাহিত্য রচনা করতেছি, উপন্যাস রচনা করতেছি, কাব্যগ্রন্থ রচনা করতেছি, মহাকাব্য তো করে নাই, ছোট গল্প রচনা করতেছি। কিন্তু দেখলাম এই যে কোন দিকে যে আমার জীবনের আয়ু ফুরিয়ে গেল, আয়ু যেন শৈবালের নীর কেমন ফুরিয়ে গিয়েছে। কবি আসলে বুঝতেছে না, পরে এরপর দেখেন আমরা নিব। এরপর দেখো একখানে ছোট ক্ষেত আমি একলা, তাহলে এখন বুঝছো কিনা বলো, এতটুকু বুঝছো কিনা বলো বাবুরা, এতটুকু বুঝছো তোমরা, এতটুকু বুঝছো? এরপর দেখো, এরপর খেয়াল করো এখানে কি বলেছে, দেখো একখানে ছোট ক্ষেত আমি একলা। এবার দেখো একটু অন্য প্রসঙ্গ বলেছে, একখানে ছোট ক্ষেত দ্বারা কবি কি প্রকাশ হয়েছে? জীবনের পরিধি, লিখে ফেলো, জীবনের পরিধি। অর্থাৎ আমরা যদি একটু হিসাব করি, পৃথিবীর বয়স হিসাব করি,
মহা যে সৌরজগৎ রয়েছে ওটার বয়স হিসাব করি, সেই হিসেবে আমাদের জীবনের পরিধি অনেক ক্ষুদ্র, একখানি ছোট ক্ষেত জীবনের পরিধিকে প্রকাশ পাচ্ছে। যেমন পৃথিবীর বয়স আজকে কয়েক লক্ষ হাজার কোটি বছর, সহস্র বছর, আমরা জানিও না। কেমন সেই হিসেবে আমাদের 60 বছর, 50 বছর, 100 বছরের জীবন এটা অতি নগণ্য। কবি এটাই বোঝাতে চাচ্ছে, একখানি ছোট ক্ষেত, আমি একলা। এই যে একলা দ্বারা কি প্রকাশ পাচ্ছে? নিঃসঙ্গতা, নিঃসঙ্গতা, একাকিত্ব। কেমন? নিঃসঙ্গতা, একাকিত্ব, এগুলো প্রকাশ পাচ্ছে। কেমন বুঝছে কিনা বলো? খালি মেয়েদের দুজ দেন, আমি মেয়েদের দুজ না ভাইয়া, আপনার এক্সাম্পল গুলো সেরা, থ্যাংক ইউ। রূপা ভাইয়া ক্লাস, ভাইয়া ক্লাস কি ক্লাসের কি কোনো রুটিন আছে? আসলে ভাইয়া আমাদের ক্লাসের কোনো রুটিন নাই, আমি আসলে সবসময় ক্লাস নিই না। তোমরা যেহেতু আমাকে যথেষ্ট ভালোবাসা দাও, আমি কথা দিলাম এটা যদি 100 শেয়ার হয় তাহলে আমাদের কিন্তু টেস্ট পেপার মাস্টার উইকের ক্লাস আজকে শেষ। এটা যদি তোমরা যদি যথেষ্ট আমাকে আমার ক্লাস চাও, আমি অবশ্যই তোমাকে দিতে বাধ্য, কিন্তু সেই হিসেবে আমার অডিয়েন্স বেশি থাকতে হবে। 100টা মিনিমাম যদি শেয়ার হয় আজকে, তাহলে আমি নেক্সট ক্লাস থেকে তোমাদেরকে আবার, আজকে কিন্তু আমার আনুষ্ঠানিকভাবে টেস্ট প্রিপারেশন মাস্টার উইকের ক্লাস শেষ। আমি 4টা ক্লাস নিয়েছি, এর বেশি নিই নাই। এর মধ্যে প্রথম 2টা আমাদের সতর্কতার ক্লাস হয়েছে, লাস্টে অপরিচিত আর শোনাত্তরে হয়েছে। আমি কালকে অপরিচিত যেভাবে ক্লাস করিয়েছি, তোমরা যারা আজকে নতুন দেখতেছো আমাদের এখানে যাবা, অপরিচিত ক্লাসটা ভাইয়া তুমি করবা, যতটুকু পড়াইছে অতটুকু তুমি বুঝছো কিনা দেখবা। যদি বুঝে থাকো, অন্য টিচার থেকে অনলাইনের যদি যত টিচার আছে অন্য টিচার থেকে যদি ভালো না হয়, তাহলে আমার ক্লাস তোমার করার দরকার নাই। আমি সোজাসুজি কথা, আমার স্টুডেন্ট দরকার নাই। তোমার যদি ভালো লাগে তুমি ভর্তি হবা, কারণ আমার কোর্স ফিও বেশি, আমি সার্ভিসও দিব, এরকম কথা শেষ। বুঝছো? কারণ আমি অন্য জিদার মতো লোক দেখানো, হাইফ তোলা এরকম টিচার না। যা পড়াবো ফোলা ফাইনের মাথার মধ্যে ঢুকাই দিব, এবং আমার ফেড বেসে যারা স্টুডেন্ট আছে তারাই জানে শুধু। আমি দরকার হলে 5 জন পড়াবো, স্টুডেন্ট 5 জন, অ্যাডভান্স বেসে 5 জন পড়াচ্ছি, 5 জন পড়াবো, যেগুলোকে ভালো রেজাল্ট করাবো। কেমন? দেখো আমি আসলে অনেক কথা বলে ফেলছি। দেখো তাহলে এখানে কি রাখতে হবে? আমি একলা দ্বারা নিঃসঙ্গতা প্রকাশ পাচ্ছে। তাহলে দেখো, এই যে দেখো, তুমি যতই বলো তুমি আমার প্রাণ, তুমি যতই বলো তুমি আমার জান, তুমি আমার প্রাণের স্পন্দন, আমার প্রাণের পাশে থাকো, কিন্তু দিন শেষে মানুষ মূলত একা, কেউ তোমার সাথে থাকবে না। তুমি আজকে মরে গিয়ে দেখো, তোমার জন্য কেউ কয়জন কান্না করে? হ্যাঁ, প্রথম দিন করবে, 2-3 দিন পর দেখবা সে ভুলে গেছে তোমাকে। যার জন্য আজকে তুমি মনে করতেছো তুমি আমার প্রাণ, এই সেই, কারণ মানুষ মূলত একা। এই যে লেখক বলে দিয়েছে আমি একলা, জীবনের পরিধি, আমার জীবন যেমন ক্ষুদ্র, আমিও কিন্তু একলা। অনেকে হয়তো তোমার সাথে আসবে, তোমার সাথে দিন কাটাবে, এই হবে সে হবে, কেমন এগুলো থাকবে, কিন্তু দিন শেষে মানুষ মূলত একা। তো কবি এখানে জীবনের পরিধিকে বুঝিয়েছে, কবি যে একলা সেটা বোঝাতে চাচ্ছে, বলছে এই ক্ষুদ্র জীবনে আমি একা। এরপর দেখো, চারিদিকে বাঁকা জল। বাঁকা জল কিসের প্রতীক? পরীক্ষা আসতে পারে, অনন্ত কালস্রোতের প্রতীক। অনন্ত কালস্রোতের প্রতীক। আমরা কালস্রোতের লিখে ফেলি শুধু, কাল স্রোতের প্রতীক, কালস্রোতের প্রতীক। এরপর দেখো, করিছে খেলা, অর্থাৎ কবি দেখতেছে, কবি এরকম দ্বীপের মাঝখানে বসা আছে, আকরিকত্ব, চারদিকে বাঁকা জল, মানে প্রবল স্রোত, কাল স্রোত, যেগুলো তাকে বেশি নিয়ে চলে যাবে, নদীর মাঝখানে আটকা পড়েছে, খেয়াল করো। এরপর দেখো, কবি হুট করে বলতেছে, দেখো পরপারে দেখি আঁকা তোর, এই যে কোথায় দেখে আঁকা? পরপারে, তোরছায়া মসিমাখা গ্রাম। পরীক্ষায় এই যে 12 আসছে, কোনবার আমার ঠিক না মনে নাই, তোরছায়া মসিমাখা গ্রামটা কোথায়? উপারে নাকি পরপারে নাকি অপর পারে? পরপারে দেখি আঁকা তোরছায়া মসিমাখা গ্রাম, কানে মেঘে ঢাকা। একটু ভালো করে খেয়াল করবে, ঢাকা, মেঘে ঢাকা, খুব ভালো করে খেয়াল করবা। এখানে গ্রাম, তোরছায়া মসিমাখা যে গ্রামটা রয়েছে, এটাকে তুমি ধরে নাও রূপকত্বে আমার অতীত জীবনের স্মৃতি। তুমি যখন বৃদ্ধা হয়ে যাবা, তুমি যখন মুমূর্ষু অবস্থায় চলে যাবা, তোমার মেরুদণ্ড যখন বাঁকা হয়ে যাবে, চামড়া যখন কুচকে যাবে, যখন তুমি হাঁফানি রোগী এরকম করে কাশবা, তখন তোমার অতীত জীবনের স্মৃতি খুব বেশি মনে পড়বে। কেমন ভাইয়া? তোমার মনে পড়ে, সেই যে এই দিন তো কলেজে ছিলাম, তার হাতে হাত ধরে কত হাঁটাহাঁটি করতাম, আজকে কোন দিকেই যে আমার সূর্য ডুবে গেল, অস্ত হয়ে যাচ্ছে, আমি বুঝতেও পারি না কোন দিকে সময় চলে গেল। সে মনে হয় এখন কার সাথে বিয়ে করছে কে জানে। তোমার অতীত জীবনের কথা মনে পড়বে, তার কথা, বন্ধুদের কথা। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে অতীত জীবন। এই যে তুমি বর্তমান যে সময়টা আছো, ইট ইজ দ্য গোল্ডেন টাইম ফর ইউ, এটা তোমার জন্য স্বর্ণালী সময়। এই সময় তুমি আর ফিরে পাবে না, যুবক যুবতী, তোমরা এই সময় ফিরে পাবে না। এই সময়টাকে তুমি কাজে লাগাও, এনজয় করো, নিজের শরীরের যত্ন নাও, নিজের যত্ন নাও। কারোর জন্য নিজের সুখ, নিজের শান্তি এগুলো বিসর্জন দিয়ে দিও না। কেমন? দেখো তাহলে হ্যাঁ, এখন বলছে গ্রামখানে মেঘে ঢাকা।
মেঘে ঢাকা মানে তোমার স্মৃতি থেকে আস্তে আস্তে হারিয়ে যাবে, তোমার সবকিছু মনে পড়বে না, এমনও হতে পারে। দেখবে তোমার অনেকগুলো বন্ধু ছিল ইয়াং বয়সে, যুবক বয়সে, কিন্তু দেখবে তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার যখন নাতি নাতনি হবে, তখন তুমি খেয়াল করবা আহ কিরে আমার বন্ধু এই ছিল, ওই ছিল, আর কে ছিল যে, তখন ওই যে কারণ মস্তিষ্ক সংকুচিত হয়ে যাবে, ওনার ওই মস্তিষ্কের ধারণ ক্ষমতা কমে যাবে, বুঝছো? তো এই জিনিসটা হবে তোমার, তুমি এই যে আজকে বা কালকের মধ্যে হয়তো তুমি বুড়ো হয়ে যাবে, কারণ কোন দিকে জীবনটা যাবে তুমি বুঝতে পারবে না। তখন তোমার মাথায় ইস, পড়ালেখাতে একটা শাকিল স্যার ছিল, ওই শাকিল স্যার আমাকে এই জিনিসটা বলেছিল, আমি হয়তো একদিন বৃদ্ধ হয়ে যাব, তখন আমার এই কথাটা মনে আসবে। তোমরা ক্লাস এনজয় করতেছি কিনা এটা বলো আগে। তোমরা আবার স্যার ক্লাসে মেয়েদের জন্য ডেক্সি মাজা শিখাইছে স্যার, ওকে 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 ডেক্সি। এই দেখো, এরপরে দেখো ডেক্সি মাজা, পরে দেখবো মেঘেরা। আমি আজকে আমরা ট্র্যাজেডি পূর্ণ কথা বলবো, বিয়োগের কথা বলবো। কালকে তো তোমাদেরকে ডেক্সি মাজা শিখাইছি, শিন ফেলা শিখাইছি, আজকে কালকে শিন ফেলা শিখাইতে যাই, আমার অলরেডি রাতে যখন ঘুমাইছি বেয়ানা ফজর দেখতেছি আমার দিকে শিন ফেলা যাচ্ছে, মানে ফ্যাট ফ্যাট করে ফেলাইতেছে পুরো টিস্যু টিস্যু। আজকে এখন আমার সর্দি। যাক, দেখো এরপরে কি বলছে দেখো, মেঘে ঢাকা, এরপরে বলছে প্রভাত বেলা। ভাইয়া খেয়াল করো তো এবার, প্রভাত বেলা তোমার জন্য আজকের জীবনের শেষ সময়, তোমার জন্য, তুমি আজকে বৃদ্ধ, তুমি আজকে হয়তো কিছুক্ষণ পর মৃত্যুবরণ করবা, বা তুমি এখন বৃদ্ধ হয়ে গিয়েছো, তোমার জন্য বর্ষাকাল। কিন্তু আজকে যে শিশু জন্মগ্রহণ করবে, যে নবজাতক জন্মগ্রহণ করবে, তার জন্য সেটা কি বেলা? প্রভাত বেলা। তার জন্য সে এখন তরুণ হবে, সে আস্তে আস্তে কৈশোর বয়স, তরুণ বয়স, যৌবন এগুলো পার করবে, তার জন্য সেটা প্রভাত বেলা, সকাল বেলা। তো পরীক্ষা আসতে পারে সোনাত্তরী কবিতায় বর্ণিত ঘটনাটা কোন বেলার? তুমি বলবা প্রভাত বেলা। কেমন? তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। তাহলে দেখছো, প্রভাত বেলা, প্রভাত বেলা হচ্ছে সকাল বেলা। তাহলে প্রভাত বেলা কেমন হয়? পরীক্ষা আসতে পারে চিররঙিন হয়। প্রভাত বেলা সবসময় কি হয়? রঙিন হয়। প্রভাত বেলা চিররঙিন। এরপর দেখো, এই বাড়িতে ছোট ক্ষেত আমি একলা, আবারও এই বাড়িতে ছোট ক্ষেত জীবনে পরিধি পড়াইছি আমি একলা, দুইবার বলে স্যার গেলে এটা আমি একলা দ্বারা নিঃসঙ্গতা প্রকাশ পাচ্ছে। তাহলে এটা আমরা ব্যাখ্যা দিচ্ছি না। এরপর দেখো, গান গেয়ে তরিবে কে আসে পারে? খুবই গুরুত্বপূর্ণ লাইন। গান গেয়ে, গান গেয়ে, গান গেয়ে মানে গান গেয়ে তরিবে কে আসে পারে? কেউ একজন আসতেছে, মাঝি বাইয়া যাও রে, এরকম করে গাচ্ছে। অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা তরি রে, মাঝি বায়া যাও রে, এরকম ভাটিয়ালি গান গেয়ে গিয়ে আসতেছে, গান গেয়ে তরবে কেউ কেউ আসতেছে। আচ্ছা, আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে, সুমানা সামিরা যুক্ত হয়ে গেছে। সালাম আলাইকুম ভাইয়া, আমি আসছি এতক্ষণ পর। ও ভাইয়া, আচ্ছা থ্যাংক ইউ। উপমা সালাম জানিয়েছে, কেমন আছেন? কারোর সাথে ভাইয়ার ক্লাস করতে পারবো না বাজি সামনে। আচ্ছা, এরপর দেখো গানটা সে, থ্যাংক ইউ। তোমরা বললে আমরা গান গাইবো, সমস্যা নেই, তোমরা কাট করে রাখবা, কাট কাট। দেখো, তাহলে গান গেয়ে মানে এখানে খেয়াল করো ভাই, এবার ক্লাস আসো, সবসময় শুধু অন্য প্রসঙ্গ বলবো না। গান গাওয়া মানে এখানে হচ্ছে এখানে তরি, তরি শব্দটা তো বলছিলাম মহাকাল, মহাকাল, বা তোমরা ধরে নাও ইতিহাস। কি? ইতিহাস। তাহলে এবার খেয়াল করো ভাইয়া, ইতিহাস সবসময় গান গেয়ে গিয়ে আসে। গান গাওয়া মানে কি? তোমরা এভাবে ধরে নিবা, পূর্বের ইতিহাসের কথা বলে আসা, পূর্বের ইতিহাসের কথা বলে বলে আসা। কেমন? তাহলে ইতিহাস সবসময় পূর্বের ইতিহাসের কথা বলে বলে আসে। কি বলে আসে? বলে বলে আসে। কেমন? যেমন দেখো, যখন রবীন্দ্রনাথ ঠাকুর তোমাদের মতো যুবক, আমাদের মতো যুবক ছিলেন বা স্টুডেন্ট ছিলেন, তখন কিন্তু মধ্যযুগের যারা কবি ছিল, ওনার সিনিয়র যারা কবি ছিল, তাদের কবিতা, তাদের সাহিত্য তিনি পড়ালেখা পড়েছেন। কেমন পড়েছেন না? তাহলে ওনারা ইতিহাসটা পড়েছেন। আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু বলতেছি, তাহলে ইতিহাস সবসময় পূর্বের ইতিহাসের কথা বলে বলে আসে, মানে গান গায়, মাঝি ভাইয়া যাও এরকম গায় না হয়তো, তারা মানে আমরা ইতিহাসে যারা স্থান পাই তাদের কথা বলে বলে আসে। এই যে এটাই হচ্ছে ইতিহাস বা মহাকাল। মহাকাল সবসময় পূর্বের মহাকালের কথা বলে বলে আসে। কে আসে পার? কেউ একজন আসে, এটা আমি রূপকত্ব বলতেছি, আক্ষরিকত্ব তোমরা বুঝবা। এরপর দেখো, দেখে যেন মনে হয় চিনুহারে, কবির কাকে চেনা মনে হয়? মাঝিকে চেনা মনে হয়। কাকে? মাঝিকে। কাকে চেনা মনে হয়? মাঝিকে। এরপর দেখো, বরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়, মানে এই নৌকাটা এমন ভাবে চলে যাচ্ছে কোনো দিকে যাচ্ছে না। তাহলে এই লাইন দ্বারা তরি শব্দের অর্থ বা তরি শব্দের অর্থ হচ্ছে ইতিহাস বা মহাকাল। তো ইতিহাস, এই লাইন দ্বারা আসলে কি প্রকাশ পাচ্ছে পরীক্ষা আসতে পারে। কারণ মানুষ যখন, একটা মাঝি যখন চলে যায়,
তখন সে কিন্তু আশেপাশে তাকাবে কোনো যাত্রী আসে কিনা, কারণ যাত্রীকে যদি পার করে দিতে পারে সে টাকা পাবে, এটা হচ্ছে তার লোভ। কিন্তু এই মাঝি বরাফালে চলে যাচ্ছে, কোনো দিকে নাই চাচ্ছে না, কোনো দিকে চাচ্ছে না, তার মানে তার টাকার লোভ নাই। তার মানে যদি বলা হয় কোনো দিকে নাই চায়, এলেন দ্বারা কি প্রকাশ পাচ্ছে? এলেন দ্বারা হচ্ছে নির্লোভ কিংবা নির্মোহ প্রকাশ পাচ্ছে। কি প্রকাশ পাচ্ছে? নির্মোহ, মানে তার কোনো মোহ নাই, টাকার প্রতি কোনো আসক্তি নাই। আসলেই তো ইতিহাস কখনো টাকা দিয়ে চেনা যায় না। ইতিহাসে কি টাকা দিয়ে জায়গা পাওয়া যায়? এরকম হয়তো পৃথিবীর মহৎ যারা টাকাওয়ালা ব্যক্তি তাদেরকে আমরা শুধু মনে রাখতাম। এরকম কবি সাহিত্যিক, তারপর হচ্ছে যারা বিখ্যাত ছিল, ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে, তারপর হচ্ছে ক্ষুদিরাম বোস থেকে শুরু করে মঙ্গল পান্ডে থেকে শুরু করে যারা ছিল, আমি এতগুলো তো মনে রাখতাম না। ওরা তো গরিব ছিল, নির্মোহ, কিংবা তুমি লিখতে পারো নির্লোভ। তাদের মধ্যে কোনো কি ছিল না ভাইয়া? লোভ ছিল না। কেমন? এরপর দেখো, তারা বরাফালে চলে যায়, তারা কি বোঝাচ্ছে? মহাকালের গতিশীলতা, মহাকালের লিখে ফেলো গতিশীলতা প্রকাশ পাচ্ছে। কারণ আমাদের পরীক্ষায় আসে যে ভাই এরকম কোনটা দ্বারা কি প্রকাশ পাচ্ছে। তাকে তুমি বলবো মানে WTF, আমি আসলে এখান দ্বারা কি বোঝাচ্ছিস আমি কেমন বুঝবো? এরকম তোমাদের মাথায় আসতে পারে। নির্মোহ মাঝি গো, তোমরা বুঝতেছো। চুবান, তুমি মানবিকের আমাদের নতুন কোর্স অলরেডি ভর্তি চলতেছে, বাংলা কোর্সে তো অলরেডি আছে, তুমি চাইলে বাংলা কোর্স বা মানবিকের অন্যান্য কোর্সগুলো তো ভর্তি হয়ে যেতে পারো। কেমন? এরপর দেখো ভাইয়া, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুই ধার, কিন্তু এদিকে ঢেউগুলো কিন্তু নিরুপায়। এই দেখো বরাফালে চলে যায়, মানে ইতিহাস কিংবা মহাকালের গতিশীলতা, ইতিহাসের গতিশীলতা বলতে পারো, মহাকালের গতিশীলতা বলতে পারো। দেখো না, ইতিহাস খুব দ্রুত চলে যাচ্ছে। তুমি এদিন এই যে শুক্র 8 দিন হয় নাই, তুমি এদিন নদীর পাড়ে বসে পায়খানা করতেছে, আজকে তুমি অনেক বড় হয়ে গিয়েছো, এখন তুমি পায়খানা দেখলে রাগে এরকম করে নাক টিপে ধরো না? এই যে নাক পায়খানা করা আর নাক টিপে ধরার মধ্যে তুমি বড় হয়ে গেছো না এখন? আচ্ছা যাক, এরপর আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এদিন হ্যাঁ শোনো, এদিন একজন জিজ্ঞেস করেছিলাম, একজন আমার থেকে জিজ্ঞেস করছে ভাত খাইছি কিনা। তা আমি বলছি ভাত খাইছি, বলছে কোথায় খাইছেন? আমি বলছি পায়খানায় খাইছি। যখন পায়খানায় খাইছি বলছি, তখন ওরা হাসতেছে, স্যার আপনি স্যার হয়ে স্যার এগুলো কোনো কথা বলেন? তখন আমি বলছি আমি লজিক ছাড়া কোনো কথা বলি না। তখন স্যার এটা কি, আপনি এটা কোনো কথা বলেন? পায়খানায় কিভাবে মানুষ ভাত খায়? আমি বলছি যেখানে গেলে খানা পাওয়া যায়, পায়খানা, বুঝতে পারছো এবার? যেখানে গেলে খানা পাওয়া যায় পায়খানা, আমি পায়খানায় ভাত খাইছি আর কি। তো এক সেকেন্ড থেকে একজন প্রশ্ন করেছে, ভাই তাইলে আমরা যে পায়খানা বলি ওটা আসলে কি? তা আমি বলছি এটা হচ্ছে জায়খানা। জায়খানা মানে যেখানে গেলে খানাগুলো চলে যায়, এটা হচ্ছে জায়খানা। বুঝছো? আচ্ছা এরপর দেখো, এরপর খেয়াল করো আবার এই, তোমরা আমি জানি যে রেকর্ড করে ফেলবো, আমি জানি বাজি। আচ্ছা এরপর দেখো তোমরা এতটুকু বুঝছো কিনা বলো, এতটুকু বুঝছো কিনা বলো, এতটুকু বুঝছো কিনা বলো? ঢেউগুলো নিরুপায় ভাঙে দুই ধারে মানে ভেঙে ফেলছে। আচ্ছা দেখো, দেখি যেন মনে হয় চিনো হারে, কবির কাকে চেনা মনে হয়? মাঝিকে এটা আগে একবার বলেছিল। আপনার পাগলা লজিক, আমি পাগলা লজিক দিই না, আমি লজিক দিব। তুমি দেখো আমি পায়খানা তো এরকম বলি না, আমি বলছি খানা এরকম বলছি। যে এখন ও বুঝতে বলবো আমি কি করবো, মানে খানা ভাই, যে আমি খানা ভাই যেখানে রান্না করার কি পায়খানা রান্না কর। আজকে কি তোমার মুখ বলবে যে আমু পায়খানার পাত আছে, তখন তোমার মুখ বলবে যে বাজি মেয়ে ফল হয়ে গেছে, ছেলেটা পাগল হয়ে গেছে, ক্লাস করতে করতে ফোনটা করতে শেষ। তখন তুমি বলবা যেখানে গেলে খানা পাওয়া যায়, স্যার বলছে এটাকে পায়খানা। আজকে বলবো কোন স্যার বলছে? ফরনাকার সাকিব স্যার বলছে, এরকম করে বলবা। বুঝছো? পরশমণি বলতেছে, স্যার আপনি এত কথা কেমনি জানেন? আমি ভাই আসলে জানি না, তোমাদের জন্য আমার মুখ দিয়ে অটোমেটিক্যালি এরকম এরকম কথা চলে আসে যে, বুঝছো? সদর বদর কথাগুলো তোমাদের লজিক পড়ার সময় অনেকে লজিক দেয় না, এটার উপর আছে। তাই আমি একটা লজিক শুনছিলাম, মানে এই যে এটা কলম আমার উপর আছে, আমি মাটির উপর আছি, তার মানে কলম মাটির উপর আছে। তো একটা লজিক দিছিলাম যে আমি, তোমরা হয়তো শুনছো এই জিনিসটা, আমিও শুনছিলাম আর কি। মুরগি কি খায়? গু খায়। তুমি মুরগি খাও, তার মানে তুমি গু খাও। বুঝছো? এরপর দেখো, ওগো, এখানে আবার খেয়াল করিও, ওগো তুমি কোথায় যাও? তুমি কোথায় যাচ্ছ? কোন বিদেশে? এখানে বিদেশ শব্দটি কোনতে ব্যবহার করা হয়েছে? গন্তব্যহীন অর্থে। গন্তব্যহীন অর্থে। তাহলে বিদেশ শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? গন্তব্যহীন অর্থে ব্যবহার করা হয়েছে। কোন অর্থে?
ভাই আম্মু শুনতেছে, তোমার আম্মুকে ভালো করে শোনাও না। বল আম্মু দেখছেন আজকে থেকে স্যার বলছে রান্নাঘর যেটা রয়েছে এটাকে পায়খানা বলতে, এরকম করে বলবা কেমন? গালতাল মেয়েরা বলবা। ভাইয়া রাবিশ মার্কা কথা বলিয়েন না, খাইতে গেলে মনে আছে। এই যে সামিরা তো, ভাইয়া তুমি কি যাও না ওয়াশরুমে, যাও না ভাইয়া? এটা কোনো কথা? মানে এমন অবস্থা করে স্বামীরা, তুমি কি স্টাইল করে বলতে পারবা ভাইয়া আমি আসলে ওয়াশরুমই চাই না, এরকম পচা জিনিসগুলো আমার আসে না, তুমি এরকম করে বলতে পারবা? বলতো পারবা? তো তুমি আবার এরকম বলছো ভাইয়া রাবিশ জিনিস বলতেছো স্যার। এখানে কেউ বলতে পারবা স্যার আমার বাথরুম হয় না, আমি ওয়াশরুমে যাই না? তুমি হয় না মানে তোমার ফ্যানের সমস্যা, তোমার কষা, তুমি ভালো করে ওষুধ খাও, ডাক্তার দেখাও। বুঝছো? এইভাবে দেখাও। বারেক, বারেক শব্দের অর্থ হচ্ছে একবার। বারেক শব্দের অর্থ কি? একবার। বারের শব্দের অর্থ হচ্ছে একবার। বিড়াও তরি কুলেতে এসে, অর্থাৎ এখানে ভালো করে খেয়াল করো, কবি বলতেছে ওগো তুমি কোথায় যাও। কবি ডাক দিয়েছে কিন্তু মাঝিকে, মাঝি রাখা নাই। কোথায় যাও, কোন বিদেশে? মুরগি কাই কই, আচ্ছা। মাগো স্যার কেমন করে কথা বলে। আচ্ছা আচ্ছা, এরপর দেখো বাচ্চার বেড়ে মানুষ। এরপর দেখো তোমরা মাঝে তোমাদের ক্লাস করাবো না আমি। বারের শব্দ অর্থ কি? একবার। বিড়াও তরি কুলেতে, অর্থাৎ তোমার তরি আমার নৌকা, মানে আচ্ছা আমার কুলেতে একবার করে বিড়াও না, তোমার ইতিহাস তোমার মহাকালটা আমার নৌকাতে একবার গেছে, আমার কুলেতে একবার বিড়াও না। ঠিক আছে স্যার, এখন থেকে ফাইখানায় খাইতে যাবো। গুড, ঠিক আছে। এই যে এটা একটা পাইছি, সিমন ইসলাম জুবান স্যার যখন আচ্ছা এরপর দেখো ভাই, তোমরা হাসিও না, তোমরা হাসতে হাসতে আমি শেষ। এরপর দেখো, তাহলে বারেক শব্দ তো লিখে ফেলছো তোমরা, আজ ক্লাসের থেকে আরো বেশি ইয়া করো। এরপর দেখো কি বলেছে, যেও যেথা যেতে চাও, তোমার যেখানে ইচ্ছে সেখানে যাও, আমার কোনো আপত্তি নেই। কবি বলছে, কবিকে বলছে তুমি বাংলাদেশের মধ্যে যেও না, ভারতের মধ্যে যেও, এরকম বলছে। কবির নির্বাক স্বাধীন, মানে একটা স্বাধীনতা দিয়েছে কাকে? মাঝিকে, যেখানে ইচ্ছে সেখানে যাও। কেমন? যারে খুশি তারা দাও। এই তোমরা এরকম করে এড়াইও না, তোমাদের এড়াইলে আবার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, তখন আমি দায়ভার থাকবো না। তোমরা এড়াইও না, কেমন? এরপর দেখো, যারে খুশি তারে দাও। যারা খুশি তারা দাও মানে আবার তোমরা কিছু দিতে মনে করেছো এরকম মনে করিও না। এখানে যারা খুশি তারা দাও বলতে বোঝাচ্ছে তোমরা আবার যারা খুশি তারা দিয়ে দিও না। এখানে যারা খুশি তারা বলছে এখানে সোনার দান যেগুলো রয়েছে সেগুলোর কথা বলা হচ্ছে। কবি বলে না যে তুমি আমার সাহিত্যগুলো, আমার দানগুলো, আমার কাব্যগ্রন্থগুলো, আমার উপন্যাসগুলো ধনীকে দিও গরিবকে দিও না, এরকম কিন্তু বলে নাই। বলেছে আহ ভাইয়ের কথা শোনা হাসতে হাসতে শেষ। আচ্ছা এরপর দেখো, যারা খুশি তারা দাও, শুধু তুমি নিয়ে যাও, একটু করে নিয়ে যাও অনেক কিছু। তাহলে কবি দেখো এখানে একদম কিন্তু এই যে আমাদেরকে, আমাদের মাঝিকে একদম অবাধ স্বাধীনতা দিয়েছে। তোমার যেখানে ইচ্ছে সেখানে দাও, আমার কোনো আপত্তি নাই। দরকার হলে তোমার দান, আমার দান যেগুলো রয়েছে এই দানগুলো তোমার নিজের মনে করে তুমি বাসায় ফেলে দাও গা, বাসায় রেখে দাও গা, তুমি একা খাও গা, ধনীকে দাও গা, গরিবকে দাও গা, এটা আমার কোনো আপত্তি নেই। যে যেতে যেতে যাও, যারা খুশি তারা দাও। কেমন? শুধু নিয়ে যেতে বলছে, কারণ নিয়ে যদি না যায় কিছুক্ষণ পর দ্বীপ কিংবা নদীর কূলটা ভেঙে গেলে দানগুলো ওই যে গর্ভে, নদীর গর্ভে বিলীন হয়ে যাবে, সেজন্য। বুঝছো? আজকে তোমরা ভাত টাত খেয়ে আসবা, আজ এখন থেকে নেক্সট ক্লাসে শাহশিল তোর শ্বশুর বাড়ি যাবে। কোথায় যাবো? যে শ্বশুর বাড়ি। আচ্ছা আচ্ছা, আর রাশিদুজ্জামান মনে স্যার আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আচ্ছা যাক, এরপর দেখো শুধু তুমি নিয়ে যাও। এরপর দেখো কি বলেছে। তাহলে এগুলো সবগুলো বুঝছো? এবার খেয়াল করো, কণিক হেসে, এই দেখো আমাদের যে মিষ্টি হাসা একটু সুন্নত লেখা, এখানে কণিক হেসে একটু করে বলে দিয়েছে। তো তোমরাও কাকে পড়ানোর চেষ্টা করার সময় একটু করে এরকম করে হাসি দিবে, এরকম করে। বুঝছো? কণিক হেসে দেখো না, লেখক পর্যন্ত মাঝিকে যেগুলো নেওয়ার জন্য একটু হেসে বলেছে। ও সালে বলতো ভাই মাঝিক কে ধর আমার গিল যে, এরকম করে বলতে পারতো তুরুটে দিয়ে, এরকম করে বলতে পারতো, কিন্তু না, একটু করে হেসে বলছে যে যেটা যেতে চাও, যারা খুশি তারা দাও, এরকম করে বলছে। আবার তোমরা যারা খুশি তারা দিয়ে দিও না, কেমন? এরপর দেখো কত তারিখ। আচ্ছা এরপর দেখো, আমার সোনার দান কুলেতে, অর্থাৎ এই যে সোনার দান, আমি যে সোনার দান করেছি, যে সৃষ্টিকর্ম করেছি, নাটক উপন্যাস কাব্যগ্রন্থ যেগুলো লিখেছি সবগুলো তুমি নিয়ে যাও। কেমন? তারপর দেখো, যত চাও তত লও, যত তত সাপেক্ষ, সর্বনাম সাপেক্ষ যোজক, তত লও তরণী পরে, তরণী শব্দের অর্থ হচ্ছে নৌকা, বা তোমাদের যেটা তরি ছিল এটা আর কি, তরণী পরে। হার আছে আর নেই, আর আছে আর নেই, দিয়েছি বরে, একদম বরে দিয়েছি, একদম কি করে দিয়েছি? বরে দিয়েছি। আচ্ছা এরপর দেখো কি বলেছে,
এতকাল নদী কূলে জাহালয়ে ছিনবুলে। তাহলে আমার আর কিছু আছে? যা কিছু শিখেছি একদম সবকিছু তোমার নৌকা একদম ভরে দিয়েছি। আর নাটক লিখেছি, উপন্যাস লিখেছি, কাব্যগ্রন্থ লিখেছি, মহাকাব্য তো লিখে নাই, যা যা লিখেছে সবকিছু নৌকা একদম ভরে দিয়েছে। বুঝছো? এরপর দেখো, এরপর খেয়াল করো, কাকে ভরে দিয়েছে না? বরে এরকম বলতে তোমাদেরকে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে কবির যেগুলো নাটক উপন্যাস ছিল সবগুলো নৌকার মধ্যে ভরে দিয়েছে। যে কাকে ভরে দেয় নাই? আচ্ছা এরপর দেখো, এরপর খেয়াল করো, তোমরা মেনশন করো না, শিয়ার করো না, বাজি শিয়ার করলে বলছি না তোমাদের ক্লাস দিব। এরপর দেখো, জাহালয়ে চিনু বলে যেগুলো নিয়ে বলে গেছে, এতকাল আমি নদীগুলো ছিলাম, জাহালয়ে চিনু বলে, চিনু শব্দ অর্থ হচ্ছে ছিলাম, চিনু শব্দ অর্থ কি? ছিলাম। বুলে শব্দ অর্থ হচ্ছে ভুলে গেছিলাম। সকলে দিলাম তুলে তরে ভিতরে, তরে ভিতরে শব্দ অর্থ হচ্ছে সাজিয়ে সাজিয়ে, সাজিয়ে সাজিয়ে, মানে যা কিছু ছিল সবকিছু আজকে সাজিয়ে সাজিয়ে, থরে থরে, থরে ভিতরে বা তরে তরে সবকিছু আজকে তোমার নৌকায় তুলে দিলাম। অর্থাৎ আমি এতকাল নদী কূলে ছিলাম, যেগুলো নিয়ে ভুলে গেছিলাম যে আমার একদিন মৃত্যু আসবে, আমার একদিন বর্ষাকাল আসবে, আজকে সবকিছু তোমার নৌকায় আমি একদম সাজিয়ে সাজিয়ে তুলে দিলাম। কেমন? এরপর দেখো, শাশ শ্বশুর বাড়িতে নিয়ে গেলে এটার নাম কি হবে? লজিক। আচ্ছা এগুলো পরে বলবো, আগে এখানে আসো ভাইয়া, তারপর দেখা যাবে। এখন আমারে লহ করুণা করে, ও মাঝি তোমাকে তো আমার যা কিছু আছে সবকিছু নিঃস্ব হয়ে গেলাম আমি, সবকিছু তোমার নৌকায় তুলে দিলাম। এখন আমাকে একটু প্লিজ, প্লিজ মাঝি, তোমার নৌকায়, তোমার নৌকার মধ্যে আমাকে, আমার জন্য একটু জায়গা হবে না? প্লিজ দাও না মাঝি, ওগো মাঝি একটু অনুরোধ করতেছি, এই যে করুণা করেছে, করুণা করে ওগো আমার লহ অনুরোধ করতেছি, প্লিজ একটু নাও, নাও না, প্লিজ নাও না। তোমরা এরকম করে যদি কোন একটা মেয়েকে বলো, সেই মেয়েটা মনের মধ্যে জায়গা দিয়ে ফেলবে। কিন্তু মাঝিটা আসলে ওই যে স্বার্থপর, মানে মাঝিরা আসলে দেয় না, কারণ ইতিহাস সবসময় কি স্বার্থপর। তো তোমরা এই জিনিসটা টেস্ট করতে পারো। এখন আমার লহ করে না করে, প্লিজ তোমার মনে আমাকে একটু জায়গা দাও, আমার একটু লও, তোমার মনে নাও, অন্য কেউ যাও না আবার। এরপর দেখো, আমার লহ করুণা করে, তখন দেখো এই যে আমাদের তরি কিংবা ইতিহাস যেটা রয়েছে সেটা তোমার ব্যক্তি মানুষের জন্য খুবই স্বার্থপর, তারা হচ্ছে ব্যক্তি মানুষকে স্থান দেয় না, সেজন্য সে বলেছে ঠাঁই নাই, ঠাঁই নাই, বলে দিয়েছে কি জায়গা নাই, জায়গা নাই। ছোট্ট সে তরি, এতটুকু হচ্ছে মাঝি বলেছিল। মাঝি বলছে, মাঝির যে স্বার্থপরতার কথা সেটা এখানের মধ্যে ফুটে উঠতেছে, মাঝি যে স্বার্থপর সেটা এখানে। না স্যার দেয় না কোনো মেয়ে, দেয় না যে কি দেয় না যে তোমাদেরকে, মুন্না মন তোমাকে দিবে কোত্থেকে? তুমি গায়ের মধ্যে অডনিল এরকম একটা জোলাই দিবা, অডনিল বাথরুমে যেগুলো এরকম জোলাই জোলাই যাবা, দেখবে তোমার সুগন্ধে ওয়াও লা 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 বিউটিফুল আছে না, ফেরাল আপনি মাছ পা সুন্দর করে, ফেরাল আপনি ম্যাক্স ফেরেন্স। আচ্ছা শুনতেছে না, আচ্ছা যাক সমস্যা নাই সামিরা। এরপর দেখো, আমারই সোনার দানে গিয়েছে বুড়ি, অর্থাৎ এখন লেখক বলতেছে আমার সোনার দানে, অর্থাৎ আমি যেগুলো দান দিয়েছি সেগুলোতেই ভরে গিয়েছে হচ্ছে আমার তোমার নৌকা যেটা ছিল সেটা। কেমন? কিন্তু সেই নৌকায় আমার জায়গা নাই। কেমন? এই যে ঠাই নাই, ঠাই নাই ছোট্ট সে তৈরি, কারণ এটা হচ্ছে ইতিহাস হচ্ছে সবসময় স্বার্থপর, ইতিহাস কখনো ব্যক্তি মানুষকে স্থান দেয় না তার নৌকার মধ্যে। বুঝছো ভাইয়া? না আমাকে আসলে কেউ মনে জায়গা দেয় না। আমি একবার বলেছিলাম তুমি আমাকে মনে জায়গা দাও, সে বলেছিল আমার মনে 10-12 জন আছে, আহ চট্টগ্রাম যাওয়ার পর একজন নেমে যাবে, তারপর তুমি উঠতে পারো, তোমাকে লটকে লটকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। আমি বলছিলাম বসে যেতে না পারলে আমার আর লাভ নেই, তো সেজন্য আসলে জায়গা দেয় নাই। তো কি করব, দেখলাম 7টার অনেকগুলো আছে, কি করব। আচ্ছা এরপর দেখো, যে আশা সে আমরা চলে আসবে বলতেছে যে, এরপর দেখো শ্রাবণ গগন গিরে, শ্রাবণ এখন শ্রাবণের আকাশ গিরে, শ্রাবণের গগন মানে শ্রাবণের আকাশ, তাহলে এখানে একটা শ্রাবণ মাসের কথা উল্লেখ করা হয়েছে। কেমন? বুঝছি ভাইয়া। আমি ওর জন্য একটা কবিতা লিখেছিলাম, তো মানে তোমাদেরকে বলছিলাম মনে হয় গত ক্লাসে বলছিলাম, তার জন্য একটা কবিতা লিখছিলাম যে আহ আমি কবিতাটা লিখছি, আমি ছন্দহীন একটা কবিতা লিখছি, গত ক্লাসে শোনাইছি, আবারও শোনাই দিচ্ছি। সেটা হচ্ছে, সেদিন সে যাচ্ছিল, সেদিন সে যখন যাচ্ছিল, তার অন্য একটা ফের 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 করছিল, তখন আমি এই চুমকি বলে ডাক দিলাম, সে আমাকে মুখ এরকম করে চলে গেছে, মানে চুল তুলে এরকম করে। তখন আমি বলছিলাম তোমার অন্য বেড়ে যাবে, ফের ফের করতেছে, তখন সে আমার কথা শুনে না, আমাকে মুখ বেয়েছে, তখন এরপরে তার অন্যটা লিক্সের সাথে বেড়ে ঠাস করে পড়ে গেছে, আমি এমন খুশি হয়েছি। কেমন? এটাই আর কি। স্যার আপনি বললেন না বাথরুমে ছিল, হ্যাঁ বাথরুমে তো ব্রেকআপের কাহিনী, তোমরা কি বলো ভাই এগুলো, এই মা এগুলো তুমি কি বলো? আচ্ছা এরপর দেখো,
এরপর দেখো শ্রাবণ আকাশ ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, মেঘ আরো ঘন হচ্ছে, শূন্য নদীর তীরে রহিনও পড়ে। তাহলে পরীক্ষা আসতে পারে মেঘ আরো কি হচ্ছে, তুমি মনে করো এরকম একটা নদীর মাঝখানে তুমি এরকম জায়গায় আটকা পড়েছো, চারদিকে কেউ নাই, তোমার একজন মাঝে আসছিল তোমার দানগুলো নিয়ে চলে গেছে, এখন তুমি একা একার মধ্যে বসে রয়েছো, চারদিকে প্রবল স্রোত, বর্ষাকাল, শ্রাবণ মাস, শ্রাবণের আকাশ ঘিরে অনেক বৃষ্টি পড়তেছে, সন্ধ্যার সময় তুমি এরকম বসে আছো, কেউ নাই, অনেক বৃষ্টি হচ্ছে, তখন তোমার কেমন লাগবে? জাস্ট ক্রিয়েট এ রিয়েলিস্টিক ভিউ, একটা রিয়েলিস্টিক ভিউ তৈরি করো। এরপর দেখো শূন্য নদীর তীরে রহিনু পড়ে, দ্বারা কি প্রকাশ পাচ্ছে? একাকিত্ব, শূন্যতা, অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে। একাকিত্ব, শূন্যতা, কারণ মানুষ মূলত একা, একাকিত্ব। তারপর হচ্ছে তোমার কি অসহায়ত্ব, অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে, অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে, কবি একাকিত্ব, কবি অসহায়ত্ব, রহিনু পড়ে। বুঝছো? তোমরা এত হাসলে হবে ভাই, যে হাসাহাসি, আমার হাসতে হাসতে শেষ বলতে চাইছা। ক্লাস কেমন লেগেছে তো ফিডব্যাক হবে, আজকে মিনিমাম 10+ হবে, কেমন? পোস্ট আরো বেশি হবে। যাক, এরপর দেখো যা ছিল নিয়ে গেল সনাতনী, আমার যা কিছু ছিল ও নিয়ে গেছে, এখন আমি নিঃস্ব, মন পড়ে রয়েছে তার জন্য, কি করবো আমি, সে দিল মরে কেমনে থাকি, এরকম করে তোমার মাথায় আসতে পারে। যা কিছু ছিল সনাতনী নিয়ে গেছে। তাহলে এখানে কবিতা জবিতে বোঝা যাচ্ছে আজকে সেই নৌকাটা, কবি তো মরে গেছে, কবি তো ওই যে স্রোতের যে তোমার কি রয়েছে কবলে পড়ে কবির দ্বীপটা ভেঙে যায়, কবিও চলে যায়। এখন কবি চলে গেছে, কিন্তু ওই যে দানগুলো নৌকায় তুলে দিয়েছে সোনাত্তরের মধ্যে। কেমন? যখন নৌকাটা আজকে এখানে আসছে, সামিরাদের বাড়িতে গেছে, সামিরা বলছে আইন নিব না, নৌকা এরকম করে চলে গেছে। আবার আসছে মুন্নাদের বাড়িতে গেছে, পরশমণির বাড়িতে গেছে, পূজার বাড়িতে গেছে, স্মৃতির বাড়িতে গেছে, এই যে যারা যারা তারা কয়েকজন নিছে, আবার সবাই নেয় নাই। তো দিন শেষে আমিও নিছি, আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, এরকম আর কি। যাক, তো দিন শেষে তোমার কি আজকে কবিতাগুলো আমরা পড়তেছি, আমার এখানে আসছে, আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা বাধ্য হয়ে পড়তেছো কারণ শাকির যা পড়াচ্ছে। বুঝছে কিনা বলো? তাহলে এবার এই কবিতা হচ্ছে জীবন দর্শন। ক্লাস কেমন লেগেছে বলো, ক্লাস কেমন লেগেছে বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। সবাই মাত্র 32টা শেয়ার হয়েছে, মাশাআল্লাহ, তোমরা অনেক যথেষ্ট আমাদেরকে হেল্প করেছো। 34টা হয়ে গেছে। স্যার ক্লাস হলে শেষ হলে বাংলা সিলেবাসটা দিয়েন। দেখো বাংলা সিলেবাস কোনটা স্যার, আমি বুঝতে পারতেছি না। হাসতে হাসতে পেট ব্যথা স্যার। আচ্ছা, তোমাদের পেট ব্যথা হলে আমি কিন্তু আসলে দায়ী না, কারণ হচ্ছে তোমাদের পেট ব্যথা হয়ে গেছে, আমি কি করবো ভাই, আমি কিন্তু আসলে কাউকে হাসাই না, কারণ জানি যে তোমরা, আমি যদি কোনো হাসির কথা বলো তোমরা হাসবা, আর আমি হাসি কা পাত্র নেহি বানেগা, আমি কখনো হাসির পাত্র হতে চাই না। বুঝছো? আই এম অন সিরিয়াস, আমি অন সবসময় সিরিয়াস থাকি। এখন তোমরা আমার কথায় হাসি গেলে আমি কি করবো ভাই? ভালো স্যার, সেরা স্যার, সেরা স্যার, সেরা স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে যদি সেরা হয় তাহলে অবশ্যই একটা পোস্ট হয়ে যাবে ক্লাসের মাঝখান থেকে, একটা স্ক্রিনশট নিয়ে যখন আমাকে সেরা লাগে তখন একটা করে সুন্দর করে একটা পোস্ট হয়ে যাবে ইনশাল্লাহ। এবং তোমাদের যদি এই কবিতা থেকে প্রশ্ন আসে তাহলে ইনশাল্লাহ পারবা, এখানের মধ্যে আমি সবগুলো ব্যাখ্যা করে করে দিয়েছি। সোনাত্তরী কবিতায় কখন কি করে, সোনাত্তরী কবিতায় বৈরী আবহাওয়া নির্দেশক চরণ, গগনে গর্জে মেঘ, বরা নদী কুর্তারা, এগুলো সবগুলো পারবা। সোনাত্তরী কবিতা পরে আমরা কি বলতে পারি? কীর্তিমানের মৃত্যু নেই, মানুষ বাঁচে কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, কর্মিচ্ছে কর্ম অধিক প্রত্যাশিত। সোনাত্তরী কবিতায় বর্ণিত ঘটনা রাখুন বেলার প্রবাদ বেলায়। সোনাত্তরী কবিতার চরিত্র কয়টি? দুইটি, একটা কৃষক একটা মাঝি। সোনাত্তরী কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে? বর্ষা। কোন মাসের কথা বলা হয়েছে? শ্রাবণ। সোনাত্তরী কবিতা কয় ছন্দ, কোন ছন্দ মাত্রা বৃত্ত ছন্দ, কয় প্লাস কত, 8+5 মাত্রা। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি ইনশাল্লাহ, আমি হাসি না। ওকে, তোমরা কোথায় থেকে দেখছো আজকে, যেহেতু শেষ ক্লাস, আজকে ভাত খাবে না কেন? ভাত খাবে না প্রমি বৈদ্য, ভাত খাবে না কেন? স্যার যে কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য শ্বাসের আড়ে। আমি কিন্তু আসলে অভিনয় করতে চাই না, তোমরা আমাকে অভিনয় করে ফেলো, তোমরা অভিনয় হিসেবে নাও, আমি কি করবো? যাক, যেটা বলছিলাম, তোমাদের কার বাড়ি কোথায় আমি একটু করে জানতে চাই, কোথায় থেকে দেখছো একটু করে কমেন্ট করবা, প্লাস এরপরে যদি পারো কলেজটা কমেন্ট করবা, আমি সবাইকে একটু মেনশন করে দিব, এরপরে ক্লাসটা শেষ করে দিব। লক্ষ্মী হয়ে যাবে। আচ্ছা, ওকে 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 ওকে, পোস্ট দেন, এসএস নিব, এসএস পরে নিও। আমি চট্টগ্রাম থেকে দেখতেছি, চট্টগ্রামের কোথায় জেলাটা সহ মেনশন করে দিও না ভাইয়া। প্রভা, অভিনয়ের জন্য ভাই সেরা রে। আয়সা, তুমি এগুলো কি বলো ভাই? আমি অভিনয় করি, তোমরা মানে স্যার আমি একদম বুঝি না, আমাকে যেন তোমরা এরকম খাও কেন? আমি জং করে মেয়ে করতে পারে না। ইমা, তুমি পারবা ভাই, চেষ্টা করো, তুমি মেয়ের অনুষ্ঠানে যাবা, এরকম করে চুল কতগুলো এদিকে নিবা, টক করবা, এরকম এরকম করবা, দেখবা পেরে গেছো।
চট্টগ্রাম থেকে, চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে দেখতেছে সামিরা, চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে দেখতেছে নুসরাত জাহান নরিন, চট্টগ্রাম থেকে অনেকেই সাবিলা হক, আয়শা আক্তার সিলেট থেকে, পূজা দে চিটাগং থেকে, সীতাকুণ্ড থেকে স্মৃতি, ইমা সিলেট মৌলভীবাজার থেকে দেখতেছে, তারপর হচ্ছে সীতাকুণ্ড দেখতেছে প্রভা, সীতাকুণ্ড গভর্নমেন্ট মহিলা কলেজ থেকে দেখতেছে রূপা। তুমি এতক্ষণ কলেজে কি করে, এত রাতে কলেজে কি? রাঙ্গুনি গভর্নমেন্ট কলেজে দেখতেছে নুসরাত মৌরিন, সামিরা চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে, আচ্ছা সিলেট থেকে প্রমি বৈদ্য, শান্তিরহাট গাছবাড়ি কলেজ থেকে দেখতেছে আতিকুর রহমান ফাহিম আমার স্টুডেন্ট, বলতেছে পড়শি চিরাং থেকে, সীতাকুণ্ড গভর্নমেন্ট কলেজ থেকে। তোমাদের ক্লাস কেমন লাগছে? পোস্ট হয়ে যাবে। আমি তো আজকে সাংলাস টাংলাস নাই যে পোস্ট দিব, কিভাবে দিতাম পোস্ট, যাক যে কোনো ভালো লাগে আর কি। চিকল বাহা থেকে দরকার নাই ভাই। আচ্ছা ঠিক আছে, তাইলে তোমরা টক টক করবে না, সুন্দর করে মন দিয়ে পড়ালেখা করবা। এরপরে কখন দেখা হয় জানি না, আমি তোমাদের সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে থাকবো। আমি সবাইকে অনুরোধ জানাবো, আমি যদি কখনো ফ্রি ক্লাস দিই তোমরা অবশ্যই শেয়ার করবা, আমি যদি কোনো কিছু দিই শেয়ার করার চেষ্টা করবা, কেমন? তো তোমাদের সাথে হয়তো আজকে শেষ দেখা, পরে যদি কোনো লাইভ ক্লাস দিই আমি থাকবো ইনশাল্লাহ। আমি তোমাদেরকে চাই আর কি সবসময়। তো তোমাদের বন্ধু বান্ধব, ছোট ভাই বোন কেউ ফার্স্ট ইয়ার থাকলে অবশ্যই তাদেরকে জানাই দিবা, কেমন? তো আসলে আমার ছেড়ে যেতে ওই যে যেতে নাহি দিব হাই, তবু চলে যেতে হয়, তবু চলে যাই। মানুষের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কারণে তোমাদের কাছ থেকে হয়তো অনেক মানুষ চলে যাবে, বিদায় নিবে, এটা মেনে নিতে হবে। তবে আমি চেষ্টা করব ক্লাস নেওয়ার জন্য, ফ্রি ক্লাস ইনশাল্লাহ। সামিরা বলতেছে ভাইয়া ক্লাস নিয়েন প্লিজ। সামিরা আচ্ছা দেখি ভাইয়া আমি কি করতে পারি, অনলি সীতাকুণ্ড থেকে ভাইয়ারা ক্লাস নিয়েন। আচ্ছা ক্লাস আরো নিয়েন, আচ্ছা আমি দেখি না কি করা যায়। চট্টগ্রাম শিকাল বাগা দেখতেছে আপনার স্টুডেন্ট হারুন, ক্লাস আপনার সাথে দেখা করতে চাই। প্রমি বৈদ্য আমার সাথে দেখা করতে চাই বলছে, স্যার ছিল ভাইয়া ক্লাসটা, স্যার ফ্রি লাইভ ক্লাস দিয়েন প্লিজ। ফি আমানিল্লাহ রূপা, তোমরা সবাই 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 ইচ এন্ড এভরিওয়ান আমার জন্য দোয়া করবা, কারণ মানুষের হচ্ছে সবচেয়ে, আমি তোমাদের প্রতিদান হিসেবে অনেক যদিও বলি শেয়ার করো, এই করো সেই করো, দিন শেষে আমার প্রতিদান হিসেবে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে তোমাদের দোয়া। তোমরা যে যার ধর্ম মতো আমার জন্য অন্তত আমার নামটা ধরে, নাম তো সবাই জানো শাকিব স্যার, দোয়া করবা। লন্ডন থেকে দেখতেছে পারভেজ স্যার, লন্ডনে চট্টগ্রাম থেকে। আচ্ছা যাক, এরপরে দেখো সবাই বুঝতে যাবেন না মাশাআল্লাহ না, তাহলে সবাই একটু দোয়া করবা অন্তর থেকে, আর নিজ নিজ জায়গায় অটুট থাকো, ভালো কাজ করো, সত্য কথা বলো, আর পড়ালেখা মনোযোগ দিয়ে করো। কিছু না বুঝতে তো ভাইয়া আছি, আমাকে অবশ্যই নাম দিলাম, ঠিক আছে? আমার ফেসবুক আইডি সবগুলো দিয়ে দিলাম। পরশমণি আপনার ক্লাস মিস করবো ইনশাল্লাহ, মিস করলেও তো ভাই কিছু করার নাই, দেখা হবে ইনশাল্লাহ জীবনের নতুন কোনো সফলতার নতুন কোনো গন্তব্যে। তোমাদের ছেড়ে যেতে ইচ্ছে করতেছে না, তারপরেও বাধ্য হয়ে যেতে হচ্ছে। সবাই আশা রাখবো, কারণ এই যে দেখো অডিয়েন্স বেশি দরকার হয় না, তোমাদের মতো এই যে কয়েকজন অডিয়েন্স থাকলে আমাদের ক্লাসটা প্রাণ ভরে যায় একদম ধরতে গেলে, বুঝছো? আমি বলছি না আমি স্টুডেন্ট বেশি পড়াবো না, 24 জন পড়াবো, 30 জন পড়াবো, এগুলোই এনাফ, এর থেকে বেশি পড়াবো না। তো তোমাদের যদি মনে হয় ক্লাস দিয়েন ভাই, ক্লাস দিয়েন ভাই, তোমরা গ্রুপে মেসেজ দিয়ে বলবা যে শাকিব স্যারের ক্লাস হয়, শাকিব স্যারের ক্লাস হয়। আর না হলে আজকে গ্রুপে পোস্ট দেওয়ার সময় লিখে দেবো, বর্গ লিখে দেবো শাকিব স্যারের ক্লাস হয়, শাকিব স্যারের ক্লাস হয়, তখন আমি ইনশাল্লাহ দিব, ঠিক আছে? শাকিল আজকে থেকে, ওকে শাকিলা বলতেছে, ঠিক আছে ওকে স্যার। তাহলে ময়মনসিংহ থেকে অনেকে দেখতেছে, তাহলে স্যার ভালো থাকিও, সুস্থ থাকিও, সুন্দর থাকিও। আসলে যেতে ইচ্ছে করতেছে না, তারপরে চলে যেতে হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আমার জন্য, আমার পরিবারের জন্য, যাতে তোমাদের সাথে ক্লাস নিতে পারি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম।